এই বুড়ি বেটি, তোর গুণহীন বেয়াদব ছেলে কলেজে গিয়েছে? এই জঘন্য নামের কোনো ছেলেকে আমি চিনি না। চিনবি কেন? তোর তো বুড়ি বয়সে নতুন করে বিয়ে করার সাজ জেগেছে মনে। জানিস বিরানামু, তোর আর আমার মায়ের মাঝে এই একটা দিক খুব ভালোভাবে মিলে। আমি কিছু ভাবার আগে তোরা দুইজনেই খুব সুন্দরভাবে বুঝে ফেলিস। সম্পর্ক বদলে যাবে জিনু, আর কথা বাড়িও না। আমার তো বাড়ানোর ইচ্ছে নেই, তুমি নিজেই তো খোঁচা দিয়ে শুধু শুধু কথা শোনো। ওই বুড়ির ঘরে বুড়ি আলিক কি? আমার ভাই নিব্বারেম তোরে 100 বার খোঁচা দিব, 1000 বার খোঁচা দিব, তুই কোন রকম বেডিগিরি করার চেষ্টা করবি না। শুনেছি শ্বশুর বাড়িতে নাকি নন্নানাসেরা ভাইয়ের বউদের জ্বালিয়ে মারে, কিন্তু তোর ভাইকে বিয়ে করে আসার পর থেকে তুই আমাকে যে পরিমাণ জ্বালিয়েছিস তার 1% মনে হয় ওরা মেয়ে হয়ে জ্বালায় না। ওই বুড়ি, যেই হোক বাদ দে, মহিলা মানুষ। আজকে আমার ভাই নিব্বারেমের জন্য বেঁচে গেলি, না হয় তোকে। আহা, যেই হোক ভাই আমার, থাম। ওকে, থামলাম। ভাতিজা করে নিব্বারেম, সকাল থেকে ওর চাঁদ মুখখানা একবার দেখতে পেলাম না। আমিও হারামজাদাটাকে খুঁজছি। ভাইয়াকে খুঁজে লাভ নেই, ও কলেজে গেছে। তুমি জানি কেন প্রিন্সেস? টাকা ছিল না তাই। হ্যাঁ আফসোস, আমার কাছে তাইলা কার্ড থেকে কি লাভ যদি আমার প্রিন্সেস টাকার অভাবে স্কুলে যেতে না পারে। এই যে হোক, আফসোস করা বন্ধ কর। মামুনি, তোমাকে স্কুলে যাওয়া আসার জন্য তো আলাদা করে একটা গাড়ি কিনা হয়েছে, তাহলে টাকা কিসের জন্য দরকার? আমার অ্যাকাউন্টে মাত্র 50,000 টাকা আছে, এটা নিয়ে আমি স্কুলে যাব? তোমার অ্যাকাউন্টে 50,000 টাকা আছে এটাই অনেক। একটা স্টুডেন্টের অ্যাকাউন্টে এত টাকা থাকে না। নিব্বারেন ভাই আমার, মেয়েটার সাথে এভাবে কথা বলিস না। বাচ্চা মানুষ এত কিছু বুঝে নাকি? হয়তো বন্ধু বান্ধবদের নিয়ে একটু মজা করবে, তাই টাকা লাগবে। সেটা আমাকে আগে বলা যেত না? আজকে স্কুলে গেল না কেন? আজ জানি কাল যাবে। কাল না, আজই যাবে। এখনো অনেক সময় বাকি আছে। জিনু, ওকে রেডি করিয়ে দাও। এদিকে তো বাপ চাচারা মেয়েকে নিয়ে কথা বলছে, কিন্তু অন্যদিকে তাদের গুণধর ছেলে সকাল সকাল কলেজে এসে বখাটেপনা শুরু করেছে। কাল রাতে তার বন্ধুরা মেসেজ দিয়ে বলেছে তাদের স্কুলে নাকি নতুন নতুন অনেকগুলো পাখি এসেছে। জাঙ্কুক এই বছর এইচএসসি পরীক্ষা দিবে, তাই কলেজে এসে যেন সময় নষ্ট করতে না পারে তার জন্য নামজন বাড়িতেই টিচার রেখেছে 12 জন। এখন আসি প্রতিষ্ঠানের কথায়। জাঙ্কুক যে প্রতিষ্ঠানে পড়াশোনা করে সেটা স্কুল অ্যান্ড কলেজ। সকাল 8টা থেকে 12টা পর্যন্ত চলে স্কুলের কার্যক্রম। এরপর শুরু হয় কলেজের টাইম। তবে জাঙ্কুক সবসময়ই 2 ঘন্টা আগে এসে মেয়েদের সাথে ফ্লার্টিং আর ছেলেদের সাথে মারামারি করে। কিরে মামার পোলারা, পাখি কই? কাল না বললি এক ঝাঁক সুন্দরী পাখি এসেছে? মনে হয় তোর চেহারা দেখে পালিয়েছে। যা শালা, আমার চেহারা এতটাও খারাপ না যে মেরে দেখে পালাবে। দেখিস নিজের চেহারা নিয়ে গর্ব করতে করতে গর্ভবতী না হয়ে যাস। শালা, গর্ভবতী আমি হব না, করব। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, ফাঁদে তুমি পড়বে একদিন যদি মারে টান। এই জাঙ্কুককে ফাঁদে ফেলার মতো শক্তি এখনো তৈরি হয়নি, তাই দিবা স্বপ্নে দেখিস না, কানা হয়ে যাবি। দেখা যাবে তুই কতদিন ফাঁদে না পড়ে থাকতে পারিস না মামার বান্টু, মনে রাখবি কিন্তু। ওকে, মনে রাখবো, এখন যা। বাবু, তোমার বাবা মশলা পাঠিয়েছে, আমি সেটা আনতে যাচ্ছি, তুমি বাড়িতেই থেকো। চারপাশের অবস্থা ভালো না, সবাই উৎ পেতে থাকে, কখন তুমি বের হবে আর ওরা তুলে নিয়ে যাবে। আম্মু, আমি পোলা মানুষ, কখনো কি হুঁস পোলা করে তুলে নিয়ে যায়? এই বাবু, মুখের উপর কথা বলবে না, আমি যা বলেছি তাই করবে। সেলিনা চলে যাচ্ছিল, পথের মাঝে জিমিনের সাথে দেখা হয়। সে স্কুলে না গিয়ে সুগার বাড়িতে চলে এসেছে। পপ্পি, তুমি কি কোথাও যাচ্ছ? হ্যাঁ, বাবুর বাবা মশলা পাঠিয়েছে, সেটাই আনতে যাচ্ছি। তুমি হঠাৎ আমাদের বাড়িতে? মা তোমার জন্য খাবার পাঠিয়েছে। আমি তো এখন খেতে পারবো না, তুমি বরং বাবুকে দিয়ে আসো। আর হ্যাঁ, যাওয়ার সময় আমার রান্না টেস্ট করে যেতে ভুলো না। আচ্ছা পপ্পি, সাবধানে যেও। সেলিনা তড়িঘড়ি করে চলে যায়। জিমিন সুগার রুমের সামনে এসে দাঁড়িয়ে ডাকে, কই রে কামলা বাপের আকামলা পোলা, তোর জন্য খাবার এনেছি, দেখে যা। আমার মা বাইক নাই, তুই খালি পেট ঢুকছস করে? আমি কি জানতাম নাকি তোর মা বাড়িতে থাকবে না? অহন তো জানতে পারছস, যাইগা যা। আমাকে কি তোর রাস্তার অবলা জীবজন্তু মনে হয় নাকি? না, তুই মানুষ, আর মানুষকে সম্মান করা আমার ধর্ম। ধর্মের কথা বলে বেঁচে গেলে বাদ দাও। শোনো, কাল বিকেলে আমরা ঘুরতে যাব, না করবে না কিন্তু। যদি হাতের মধ্যে কাম না থাকে তাহলে যামু, সমস্যা নাই। রিলেশনের পর থেকে একই কথা কতবার বলেছো? যদি খাতা কলমে লিখে রাখতাম তাহলে বারবার একই কথা বলার জন্য গিনিস বুক ওয়ার্ল্ডে তোমার নাম লেখা হতো। তোর বর্তমান বয়স কত হইতে পারে? 14 বা 15? সর বিলাই, আমি এতটাও নিব্বি না। 18-এর আগে সবাই নিব্বি থাকে, তাই তুইও নিব্বি। এই নিব্বির সাথেই তো প্রেম করিস, লজ্জা লাগে না? ফ্যামটেন জীবনও করার ইচ্ছা ছিল না আমার, কিন্তু তোর বাপ চাচার টাকা পয়সার পরিমাণ এতই যে তোর লগে ফ্যামটা করণই লাগলো। তার মানে তুই আমার বাপ চাচার টাকা দেখে প্রেম করছিস? তো আর কি এর লেগে করমু? সুগা, তুই এত খারাপ? আমি মনে করেছিলাম তোর শরীরের মতো মনটাও সাদা হবে, কিন্তু না, তোর মন
তো দেখছি বুড়ি গঙ্গার পানির চেয়েও কালো আর নোংরা। হীরা, তুই যা মনে করার কর। আমার মনে যা ছিল তাই কইলাম, কারণ টেয়া ছাড়া জীবনের কোনো দাম নাই। এতদিন জানতাম তোদেরও তো টাকা পয়সার অভাব নেই, তাহলে তুই অন্য টাকার উপর লোভ করিস কেন? সব কথার কৈফিয়ত আমি তোরে দিতে বাধ্য না, বাজ্জা। দেখিস বিলাই, আমি একদিন ঠিকই বাড়িতে চলে যাব, তবে বাপের না, অন্য ছেলের। তখন আমার শূন্যতা বুঝবি আর রাস্তা রাস্তায় পাগলের মতো ঘুরবি। আসমুরগার বদ্দা বিলাই কখনো মরে না। ইবিল ডিবিল মুরুক্ষ শয়তান জাউরা বিলাই, এই নে ঠাস। লাথি দিল গো মা। বাবাকে বললাম বিয়ে দিয়ে দিতে, বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করতাম বিন্দাস, কিন্তু বাবা তো কথাই শুনলো না। ট্রান্সফার হয়ে এক এক সময় এক এক জায়গায় যাবে, আর আমাকে নতুন করে স্কুলে ভর্তি করাবে। ভালো লাগে না এইসব। কথাগুলো বিড়বিড় করতে করতে স্কুলের গেটে প্রবেশ করতেই জঙ্কুকের সাথে দেখা হয় তের। হাই, আমি জঙ্কুক, তোমার সিনিয়র। আপনি সিনিয়র, তাতে আমার কি? দেখতে তো একদম পুচকে লাদা বাচ্চা, কথা তো দেখছি বলো দামড়া দামড়া মানুষের মতো। আমার ক্লাসের দেরি হয়ে যাচ্ছে, সরুন সামনে থেকে। সরতে পারি এক শর্তে, যদি তুমি সবার সামনে আমার দুষ্টু গালে মিষ্টি একটা কিস করো তাহলে। আমি এখানে পড়তে এসেছি, নোংরামি করতে না। আমার মিষ্টি রাগিনী, রেগে যাচ্ছ কেন? নবীন বরণের অনুষ্ঠানে টিচাররা কিন্তু বলেছে সিনিয়রদের কথা শুনে চলতে। স্যারের কথার মানে হলো সিনিয়ররা যদি ভালো কিছু করতে বলে তাহলে শুনতে, নোংরামি করার জন্য কথা শুনতে বলেনি। অসাধারণ আইকিউ তোমার রাগিনী, তবে একটু মিস্টেক হয়ে গেল। গালে কিস করে কে নোংরামি বলে না, আদর বলে আদর। ছি, কি নোংরা চিন্তা ভাবনা আপনার। নিজের ঘরেও তো মনে হয় মা বোন আছে, তাদের কথা কি একবারও মনে পড়ে না? এই তোমাদের একটা সমস্যা, সবকিছুতে মা বোনকে টেনে আনো। দেখো, সবাইকে যদি মা বোন মনে করি তাহলে বিয়েটা করবো কাকে? আপনি তো আমাকে বিয়ে করার কথা বলেননি, সোজা ইপটিজিং করছেন। বাহ, প্রেম ভালোবাসা ছাড়া সোজা বিয়েতে চলে গেছো, আই লাইক ইট। সরুন না, দেরি হয়ে যাচ্ছে তো। দেরি তো তুমি নিজেই করছো রাগিনী। টপ করে কিস করে ফেলো, আমি টুপ করে সরে যাব। আমি আপনার গালে কিস করার থেকে অকালে বিয়ে করে বাচ্চার মা হয়ে যাব, তাও আপনাকে কিস করব না, বদমাশ ছেলে। কথাটা বলে তে জঙ্কুকের বুকে জোরে একটা ধাক্কা দিয়ে চলে যায়। আমার গালকে এভাবে অপমান করলে তুমি? ঠিক আছে, তোমাকে আমি বাচ্চার মাই বানাবো। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ রাগিনী। আজকের মতো তের দিনটা এভাবেই কেটে গেল। পরের দিন আবার স্কুলে আসতেই জঙ্কুকের বোনের সাথে দেখা হয়। হাই, আমি জিমিন, আর তুমি? আমি তে, কালকেই ভর্তি হয়েছি। আমরা ফ্রেন্ড হতে পারি? অবশ্যই, তবে কতদিন একসাথে থাকতে পারবো জানি না। এমন কথা কেন বলছো? তোমার কি বড় কোনো রোগ আছে নাকি? এটা এক প্রকার রোগই বলতে পারো। বছর বছর বাবার জন্য আমাকে স্কুল পরিবর্তন করা লাগে, এটা তো সত্যিই অনেক বড় রোগ। বলে জিমিনাতে হাসতে থাকে। কি রে আঙ্কেল, মন খারাপ করে হোয়াই স্মোক করছিস? শালা কানের নিচে এক থাপ্পড় দেব। বাট হোয়াই? আমি হোয়াট করেছি? আমি তোর আঙ্কেল হই? আরে আঙ্কেল মিনিং মামা আন্ডারস্ট্যান্ড করিয়েছি। বন্ধুকে মামা কল করা একটা ট্রেন্ড। শালার দরকার হলে মামা বলে ডাকবি, তাও আঙ্কেল বলবি না। আঙ্কেল মামা কল করাতে নাথিং সমস্যা, নাও আমাকে সে কর। হোয়াই ব্যাড মোডে আছিস? আমার জাউরামির জীবনে রাগিনীর মতো মেয়ে দেখিনি। ওর ব্যাপারটা বড্ড ইগোতে লেগেছে। আমার গালে কিস করার থেকে নাকি অল্প বয়সে বিয়ে করে মা হওয়াটা ভালো, এটা কোনো কথা বলতো? গাল মানুষ, সাম অ্যাটিটিউড থাকবেই, এটাই নেচার। কিন্তু ওর নেচার যে আমার ঘুম কেড়ে নিয়েছে। তাহলে ইউ হোয়াট করতে চাচ্ছিস? রাগিনীর ইচ্ছেটা পূরণ করব। ওই মেয়েতে ইউর গালে কিস করতেই এগ্রি হয়নি, ইউর কিডের মাদার হবে, এটা তুই থিঙ্ক করলি হোয়াট ভাবে? জানি সোজা আঙ্গুলে ঘি উঠবে না, তাই আগুন লাগানোর ব্যবস্থা করব, যাতে ঘি নিজেই গলে আমার কাছে চলে আসে। বিকেলবেলা অফিস থেকে বাড়ি ফিরছে সুগা। নিজেদের মশলার কোম্পানিতে হিডেন ভাবে সাধারণ কর্মচারীর মতো চাকরি করে সে। এটা তার মা ছাড়া নিজের বাবাও জানে না, কারণ তাদের এতদিনের নামকরা কোম্পানির নামে ভেজাল পণ্য তৈরি করা হয় বলে মামলা হয়েও হয়নি। এর আগেই সুগা সব প্রমাণ করে দেয়, যার ফলে বদনামের হাত থেকে বেঁচে যায় কোম্পানি। তো যাই হোক, নিজের গাড়ির কারণে জ্যাম হবে বলে হেঁটে আর রিক্সাতে চলাচল করে সুগা, কারণ তার জ্যাম জট একদমই ভালো লাগে না। তাছাড়া নিজের 2-3টা গাড়ি কেনার ক্ষমতা আছে বলে যে কিনতেই হবে, এটার কোনো মানেই হয় না। এক বাড়ি থেকে যদি 2-3টা গাড়ি আলাদা আলাদা করে বের হয়, জ্যাম তো লাগবেই। সুগা হেঁটে আসার সময় রাস্তায় দেখলো একটা ছেলে সিম কার্ড বিক্রি করছে, তাও 50 টাকায়। সুগা কি জানি মনে করে একটা সিম কিনে বাসায় আসে। আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা তুমি যদি একবার বুঝে যাও, তাহলে তোমার পড়াশোনায় অনেক ক্ষতি হয়ে যাবে, যেটা আমি চাই না। আমারও যে ইচ্ছে করে তোমার কাছে আমার মনের অনুভূতিগুলো প্রকাশ করি, একসাথে গোদলিতে হাত ধরে হাঁটি, কিন্তু নিজের ইচ্ছের জন্য তো আর তোমার ক্ষতি করতে পারি না। তবে আমার অবহেলা পেয়ে যেন তুমি অন্য কারোর কাছে না চলে যাও, তার জন্য ছোট্ট একটা অভিনয় করতে হবে, যাতে ঘুরে ফিরে তুমি সেই আমার কাছেই থাকো। সুগা নতুন সিম থেকে জিমিনকে একটা মেসেজ করলো। তুমি আছো বলেই আমার সকালগুলো শুরু হয় হাসি দিয়ে, আর রাতগুলো শেষ হয় তোমার কথা ভেবে। তুমি ছাড়া জীবনটা অসম্পূর্ণ লাগে। জিমিন মোবাইলে রান্নার গেম খেলছিল, হঠাৎ এমন একটা মেসেজ দেখে ভয় পেয়ে যায়, কারণ এমন টাইপের মেসেজ সে কখনো পায়নি।
আমার সিমে এরকম মেসেজ কোথা থেকে আসলো? অন্য কারোর মেসেজ ভুলে এখানে চলে এসেছে? হয়তো এমনই হবে, একটা নাম্বার এদিক সেদিক হলেই তো অন্যের কাছে চলে যায়। জিমিন ব্যাপারটা হেলাফেলা ভাবে নিয়ে আবারও গেমে মনোযোগ দেয়। এদিকে তের মার আফসোসের শেষ নেই। তিনি মেয়ের বিয়ে নিয়ে চিন্তায় পড়ে গেছে, কারণ এই বয়সেই তিনি বাবা মাকে ছেড়ে ভালোবাসার মানুষের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে এসেছে। ঘরে সৎমা ছিল বলে মানুষ এটা নিয়ে বেশি মাথা ঘামায়নি, কিন্তু তের তো আপন বাবা মা। যদি মায়ের মতো পালিয়ে যায় তাহলে তো সমাজে মুখ দেখানোর মতো অবস্থা থাকবে না। তাই আগে থেকেই মেয়েকে ভালো একটা ছেলের হাতে তুলে দিতে পারলেই ওনার শান্তি। কই গো বেন, হুনা আমি কি কই, মাইয়ার বিয়াতে মদ দিয়ে দাও এইবার, বুঝো না কিরি? আমরা যা করছি পরিবারের মানুষেরা কষ্ট পাইছে অনেক। এখন এই কষ্ট দিয়ে যদি বদদুয়া বা অভিশাপ হইয়া আমগো উঠতে না ফইরা পেছনের উঠতে ফইরা জায়গা, তাহলে তো সব শেষ হয়ে যাইবো গা। হলো আঞ্জুন বউ আমার। আমার নাম আঞ্জুন না, ইয়াঞ্জুন। ঠিক করে নামটা কাউ কইতাছে? আমার নামও দেবেন না, সুবিন। তুমিও তো বালা নামে ডাহো না। আমি যা করব তোমারও কি এটাই করা লাগবে নাকি? কেন করা লাগবে না? তুমি জানো না যে যেমন তার লগে হেমনই করা লাগে? আচ্ছা, এটার কাজটা আমি পরে করব। এখন মতামত জানাও তোমার। মতামত একটাই, মাইয়া আমার এইচএসসি দিব, পরে পছন্দ মতো ফলার লগে বিয়া দিমু। উরি মারি, ফান খাউরের বাচ্চা, তুই ইচ্ছা করে নিজের মাইয়ার নামে বদনাম রটাতে চাইতাছস? না, আমি সুযোগ দিতাছি নিজের জীবন সঙ্গী বাচ্চা নেওয়ার। এফান খোরা, তুই বুঝছ না কেরে? তোর মাইয়া যদি কারো ফেমি টেমি ফইরা কোনো অঘটন ঘটাইলা, তাহলে কেমনে সমাজে চলবি ক? দূর, ঘুরা ফিরা খালি একই কথা কও, ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, এটাই মনে রাখিস, আমি আর কিছু কইতাম না। ওই দিনের পরে কয়েকটা দিন জঙ্কুক তের সামনে আসেনি, তাই তে শান্তিমতো কয়েকদিন ক্লাস করেছে। আজও ভেবেছিল তাই হবে। মনের আনন্দে কাঁধে থাকা ব্যাগে হাত দিয়ে মেন গেট পেরিয়ে আসতেই জঙ্কুকের বুকে মাথাটা বাড়ি খায়। বাবা গো বাবা, মাঠের মধ্যে কারেন্টের খাম্বা আসলো কোথা থেকে? বলে উপরে তাকাতেই দেখে জঙ্কুক অপলক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। তেও আজ দূরে সরে যায়নি। জঙ্কুকের গায়ে থেকে আসা পারফিউমের গন্ধে তের ভেতরে অন্যরকম অনুভূতি জাগায়, যে অনুভূতির সাথে আগে কখনো পরিচিত হয়নি। তে প্রথম দিন জঙ্কুকের দিকে ভালো করে না তাকালেও আজ তাকিয়ে আছে তার মুখে। জঙ্কুকের গালে একটা দাগ আছে, সেটা তের কাছে অনেক ভালো লেগেছে। যেন মনে হচ্ছে এই দাগের কারণেই জঙ্কুকের সৌন্দর্য আরো কয়েক গুণ বেড়ে গেছে। তের মন মস্তিষ্ক এখন জঙ্কুকের শরীর থেকে আসা পারফিউমের দখলে। তে ঘোর লাগানো এনে তাকিয়ে জঙ্কুকের পায়ে দুই পা রেখে আর একটু উঁচু হয়ে গালে থাকা দাগের উপর কিস করে। জঙ্কুক তো পুরোই অবাক। সে ভেবেছিল আজ একটা থাপ্পড় হয়তো তার গালে পড়বেই, কিন্তু না, তার ভাবনাকে মিথ্যে প্রমাণ করে দিল তে। রাগিনী, তুমি এটা কি করলে? সুন্দর জিনিসের কদর না করলে তার মূল্য থাকে না কুকি। তুমি আমাকে কুকি ডাকছো কেন? ভালো না লাগলে বলো, অন্য কিছু ট্রাই করব। তে এখনো ঘোরের মধ্যেই আছে, কোনো কথা ভাবার মতো মন স্থির নেই। তাই মনে যা উত্তর আসছে তাই বলছে। না বেব, এটাই সুন্দর। তুমি প্রথমবার ভালোবেসে আমাকে নাম দিয়েছো, এটাকে অসম্মান করি কিভাবে বলো? তুমি খুব চতুর, তবে তোমার এই চতুরতা আমাকে মুগ্ধ করেছে। তে ঝটপট নিজের ফোন নাম্বারটা লিখে জঙ্কুকের পকেটে রেখে বলল, এই নাও আমার নাম্বার, তুমি নিয়ম করে কল করবে। পাখি যে এত তাড়াতাড়ি ফাঁদে পড়বে ভাবতেই পারিনি। পরবর্তীতে যা হবে তার জন্য বয়সটা একটু কম হয়ে যাচ্ছে মনে হয়। যদি প্রথমবারই সফল না হই তাহলে তো বাকি জীবন আর জীবন কারাগারে মশাই খাবে। হঠাৎই ঘন্টার শব্দে তের হুঁশ ফিরে আসতেই জঙ্কুককে ধাক্কা মেরে চলে যায়। রাত 8টা বাজে। জিনের শাশুড়ি রোজি বেগম মেয়ের সাথে বসে আড্ডা দিচ্ছে। জিন সব কাজ শেষ করে নিজের রুমের দিকে যাচ্ছিল। রোজি পেছন থেকে ডেকে বলল, এই জিনু দাঁড়াও, কোথায় যাচ্ছ? কোথায় যাব? আপনি আদরে সাদরে আমাকে খাইয়ে দিয়েছেন, এখন আরামে ঘুমাবো, তাই আমার বিলাসবহুল রুমে যাচ্ছি। তোমার এই চটাং চটাং কথা শুনলে ইচ্ছে করে ঠান্ডা পানিতে গিয়ে ডুবে মরে যাই। অদ্ভুত ব্যাপার মা, তুমি মরে গেলে আমার নতুন নতুন রান্না টেস্ট করবে কে? একজন তো কমে যাবে। হাইরে কপাল আমার, মরে যাব তার জন্য কোনো চিন্তা নেই, রান্না নিয়ে পড়েছে। দেখো মা, তুমি তো নিজে কোনো রান্না বান্না পারো না, তাই রান্নার কদর বুঝো না। যদি বুঝতে তাহলে জিনু ভাবিকে দিয়ে মাটির চুলায় রান্না করাতে না। হ্যাঁ রে সিলি, মাটির চুলায় রান্না করে খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে, সেটা কি জানিস না? তাছাড়া হাতের রান্নাও মজা হয়। এটা একদমই মেনে নিতে পারলাম না মা, কারণ রান্নার আসল উপাদানই হলো মশলা। তুমি যদি ঠিক মতো মশলা ব্যবহার না করতে পারো তাহলে কখনোই তোমার হাতের রান্না মজা হবে না। তুমি একদম ঠিকই বলেছো ননদিনী, এই কথাটা যে তোমার মা কবে বুঝবে কে জানে। এই জিনু চুপ থাকো, সুযোগ পেলে আমাকে সাবান ছাড়া ধুলাই করতে মন চাই, তাই না?
এটা আপনার ভুল ধারণা মা। আমার মনে আপনাকে নিয়ে কখনো বাজে চিন্তা আসে না, কারণ আমি আপনাকে শাশুড়ি না মা হিসেবে দেখি। তাছাড়া আমারও ছেলে মেয়ে আছে, যদি আমি কোনো ভুল করি তাহলে সেটা ওদের উপর এসে পড়বে। তোমার সাথে কথায় পারা যাবে না, যাও রুমে যাও, গিয়ে আমার মন্টুকে নিচে আসতে বলো, কথা আছে। ঠিক আছে মা। জিন চলে যাওয়ার জন্য পা বাড়াতেই জিহুব দরজা থেকে ডাকলো, ওই জিন ডার্লিং, কোথায় যাচ্ছ? বরণ করবে না আমাদের? জিন পেছনে তাকিয়ে দেখে জিহুব একটা মেয়েকে নিয়ে দরজার বাহিরে দাঁড়িয়ে আছে। মেয়েটার পোশাক দেখে বোঝা যায় মেয়েটা বিদেশি। আরে মা, ঝন্টু শোনা, এটা কি করলি? মেয়েটা কে? মা, ও ইয়ঙ্গি, আমার বিয়ে করা বউ। তুমি যে বিয়ে করবে সেটা আমাদের আগে বলনি কেন? ওইটা আমার ইচ্ছা, এখন দাঁড়িয়ে না থেকে মিষ্টি নিয়ে আসো। মা, আমি কাউকে বারণ করতে পারবো না, রুমে গেলাম। আমিও পারবো না, তাহলে আর কি করার, বউ নিয়ে আলাদা বাড়িতে উঠি। চলো ইয়ঙ্গি। অদ্ভুত ব্যাপার, আমি থাকতে তোমরা কেন চলে যাবে? দাঁড়াও, আমি বরণ করছি। সেলিনা নিজের সাথে থাকা রান্না করা পায়েস জেহপার ইয়ঙ্গিকে টেস্ট করিয়ে বরণ করে ভিতরে নিয়ে আসলো। জিনো ডার্লিং, আমার বউকে দেখে তোর হিংসে হচ্ছে তাই না? কলিজা জ্বলে পুরো ছাই হয়ে যাচ্ছে, লিভার অ্যাটাক হচ্ছে, দুনিয়া নাচানাচি করছে, পায়ে নিচের মাটি সরে যাচ্ছে, তাই তো? আমার শরীরে যথেষ্ট পরিমাণ ভিটামিন পুষ্টি সবই আছে, এইসব ভাবার কোনো চান্সই নেই। এই বুড়ির ঘরে বুড়ি আলিককে একবারও জেলাসি ফিল করাতে পারি না। বুড়ির মন কত লয়াল, বাবারি বাবা। ইউ মাই বিগ জ্যাকে, হোয়াই সাম টক লিসেন করাচ্ছো? আরে ইয়ঙ্গি, এটাই তো আমাদের নিয়ম, তুমি নতুন তো তাই বুঝবে না। চলো রুমে যাই। জিহুব তার বউকে নিয়ে রুমে চলে যায়, আর সেলিনা মায়ের থেকে বিদায় নিয়ে বের হয়ে যায়। এদিকে জঙ্কুক বসে বসে চিপস খাচ্ছে আর ভাবছে তেকে কল দিবে কিনা। যদি রিসিভ না করে তাহলে তো জঙ্কুকের ইগোতে লাগবে, পরে আবার নতুন করে প্রতিশোধ নেওয়ার ইচ্ছে জাগবে। তাই একটু সময় নিল। শালি আজকে যা করেছে নিজের ইচ্ছেতে করেছে কিনা কে জানে। কল দিলে যদি বাংলা গালি শুনিয়ে দেয় তাহলে তো মান সম্মান চলে যাবে। একটা মেসেজ করে দেখি কি বলে। জঙ্কুক তাই করলো, একটা সুন্দর মেসেজ থেকে পাঠিয়ে ফোনের স্ক্রিনে তাকিয়ে রইলো। তে এতক্ষণ পড়ছিল, সবেমাত্র বই খাতা গুছিয়ে বিছানায় এসে বসেছে, আর সাথে সাথে একটা মেসেজ আসে, তুমি আমার জীবনের সেই উপহার যে আল্লাহ আমাকে অজান্তে দিয়েছে, তোমাকে ছাড়া কিছুই কল্পনা করতে পারি না। এমন অদ্ভুত মেসেজ কি করলো আমাকে? কারো তো ভালোবাসা উতলিয়ে আমার মেসেজ বক্সে এসে পড়েছে। মনে হয় কোনো নিব্বানিব্বি প্রেম করছিল, ভুলে চলে এসেছে। আহারে বেচারার দলেরা, এখন কেউ কারো থেকে রিপ্লাই পাবে না, কাল হয়তো ব্রেকআপ হয়ে যাবে। তাতে আমার কি, আমি তো আর বলিনি আমাকে মেসেজ করো। এবার তে ফোনটা রেখে ঘুমিয়ে পড়লো। অন্যদিকে সুগা আজও জিমিনকে আরেকটা মেসেজ পাঠিয়েছে, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর গল্প, এই গল্প যেন কখনো শেষ না হয়। এটা কি পাগল নাকি? রিপ্লাই না দেওয়ার পরেও আবার মেসেজ দেয় কোন ভরসাতে? কথাটা সুগাকে জানানো দরকার। জিমিন সাথে সাথে সুগাকে কল দেয়। এই রে, নিব্বি কি বুঝে লাইলো নাকি এটা যে আমি? হ্যালো সুগা, শুনতে পাচ্ছো? হ্যাঁ, ক কি হইছে? 2 দিন ধরে একটা নাম্বার থেকে কি সব আজাইরা কথার মেসেজ আসছে, কি করা যায় বলো তো? রিপ্লাই দিছস? আরে না, আমি শুধু মেসেজ দেখি। আমাকে এমন মেসেজ কে পাঠাতে পারে বলো তো? কি মেসেজ পাঠাইছে? ওই তো ভালোবাসা নিয়ে অদ্ভুত অদ্ভুত কথা, যার কোনো মানেই বুঝি না। কাম সারছে, যার বাড়িতে করলাম চুরি। হ্যাঁ কই চুরি কি? এই সুগা আছো? না রে, মইরা গেছি। এখন কি করব, ব্লক করে দেই? আরে না থাক, কত মেসেজ দিতে পারে, তুই খালি দেখ আর মজা লো। আচ্ছা, কাল স্কুলে যাব, তুমি ছুটির সময় এসে নিয়ে যেও। ওই হন কালকা। জিমিন বাকি কথা না শুনেই কল কেটে দেয়। এটা যে কবে ভালো হইব কে জানে। কালকের মতো জঙ্কুক আজকেও গেটের সামনে এসে দাঁড়িয়ে আছে, তবে আজ আর পারফিউম দিয়ে আসেনি, শুধু গোসল করে একদম সিম্পল ভাবে এসেছে। তাই গেটে ঢুকতেই জঙ্কুক পথ আটকে দাঁড়ায়। কি সমস্যা, পথ আটকালেন কেন? কেন বেব, ভালো লাগলো না মনে হয়? আপনাকে ভালো লাগার মতো কোনো কাজ এখন অবধি করেছেন কি? কি ব্যাপার, বাঁশিতে মধুর সুরের বদলে প্যাপো করছে কেন? কোথাও কি ভেঙে টেকে গেল নাকি? শুনুন তো, দেরি হচ্ছে আমার। কালকের কোনো কথা বা কাজ কিছু মনে নেই তোমার? আমি 1 সেকেন্ড আগে কি করেছি সেটাই মনে রাখার প্রয়োজন মনে করি না, আর আপনার সাথে ঘটে যাওয়া ঘটনা মনে রাখবো তো দূর, মায়ের কাছেও যাই না। এই বলেতে আবারও জঙ্কুককে ধাক্কা মেরে চলে যায়। না, এভাবে কাজ হবে না দেখছি, অন্য উপায় বের করতে হবে। অবশেষে তুমি আসলে তে, কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি। আমি আগে আগেই আসি, কিন্তু একটা বখাটে সিনিয়র আমাকে খুবই বিরক্ত করে। তুমি শুধু একবার দেখিয়ে দিও, ব্যাটার বখাটেপনা বের করে দিব। নাম জানো? ওই তো জ। পুরো নামটা বলার আগেই টিচার ক্লাসে চলে আসে। বাকিটা বলো। এই মে, এত কিসের কথা তোমার? ক্লাসে এসেছি দেখছো না? সরি ম্যাম। এই লেসন মনে বললে ডিকশনারিতে সরি বলে কোনো শব্দ নেই, তাই শাস্তি পেতেই হবে। তা থাকবে কেন, সরি শব্দ উঠিয়ে দিয়ে বারটা যোগ করে দিয়েছেন। এই মে, তুমি জানো না এক দেশের গাড়ি অন্য দেশের বলি? কোন দেশের যে বলি কে জানে?
তোমাকে এত কিছু জানা লাগবে না। তোমরা দুজন কান ধরে হাই বেঞ্চের উপরে দাঁড়িয়ে থাকো। ম্যাম, হাই বেঞ্চে তো আমরা বই রাখি, এখানে দাঁড়ানো কি ঠিক হবে? ও মাই গড, বেঞ্চে দাঁড়াতে বলছি, বইয়ের উপর না। ঘুরে ফিরে তো যেই লাভ সেই কদুই হলো। ম্যাম, বড্ড কথা বলো তোমরা, যা বলেছি তাই করো। তেয়ার জিমিন আর কথা বাড়ালো না, হাই বেঞ্চের উপর দাঁড়িয়ে দাঁত বের করে হাসছে। এতে লিসা আরো রেগে যায়। এই মেয়েরা, হাসছো কেন? ম্যাম, বাইরে দেখুন না, বোগাম স্যার কিভাবে হাঁ করে তাকিয়ে আপনাকে দেখছে। এটা তোমাদের সমস্যা কোথায়? ম্যাম, আমাদের সাথে কথা বললে সময় নষ্ট হয়ে যাবে। 30 মিনিটের ক্লাস চোখের পলকেই চলে যায়। হ্যাঁ ম্যাম, তে একদম ঠিকই বলেছে। আপনার ক্লাস টাইমটা নিঃশ্বাস ছেড়ে আবার নেওয়ার আগেই চলে যায়। যাক, পড়াশোনা নিয়ে তাহলে ভাবো তোমরা। ভালো লাগলো বিষয়টা, তাই শাস্তিটা মাফ করে দিলাম। বসে বই খুলো। এরপর লিসা ম্যাম ক্লাস করিয়ে চলে যায়, আর সাথে সাথে বোগাম স্যার পড়াতে শুরু করে। একসময় পড়াতে পড়াতে হাত থেকে কলমটা পড়ে যায়, আর যেখানে সেখানে পড়েনি, তের পায়ের কাছে এসে পড়েছে। এখন স্যার যদি তের সামনে মাথা নত করে কলমটা তুলে তাহলে দেখতে খারাপ দেখায়, তাই তে নিজেই কলমটা তুলে বোগাম স্যারের হাতে দেয়, যার ফলে বোগাম স্যারের হাতে তের হাতে স্পর্শ হয়। আর এই দৃশ্যটা জঙ্কুক জানালা দিয়ে দেখে ফেলে। আমার জিনিসে হাত দেওয়ার মজাটা খুব যত্ন সহকারে আপনাকে খাওয়াবো স্যার। ক্লাসটা শেষ করে বের হন একবার। যেই ভাবনা সেই কাজ। জঙ্কুক ছুটির পর কিছু লোক দিয়ে বোগাম স্যারকে তুলে একটা পোড়া বাড়িতে নিয়ে আসে। কে ভাই তুমি? আমাকে তুলে এনেছো কেন? জঙ্কুক দেয়ালের ওপাশে বসে জবাব দিল, মেয়েদের হাত অনেক নরম হয় তাই না, গুণ ছাড়া বেগুনের বাচ্চা। ভাইজান, আমার নাম বেগুন না, বোগাম। সে তোর নাম যাই হোক না কেন, আমার দেখার বিষয় না। তাহলে তুলে এনেছিস কেন বাবা? ভাই থেকে বাবা হয়ে গেলাম, ভালোই তো। শোন, তোকে তুলে আনার কারণ হচ্ছে তুই তোর আম্মার হাতে স্পর্শ করার দুঃসাহস দেখিয়েছিস, যেটা তোর বাবার মানে আমার একদমই ভালো লাগেনি। তাই তোর জন্য শাস্তির ব্যবস্থা করেছি। কি শাস্তি দিবে আমাকে? তোর থেকে একটু দূরে একটা কুকুর বসে আছে, দেখতে পাচ্ছিস? হ্যাঁ, আমাকে মেরে ওকে খাওয়াবে নাকি বাবা? আরে না, আমি এতটাও পাষাণ না। তুই শুধু ওর বাঁকা লেজটা সোজা করবি। এটা তো অসম্ভব কাজ। আমি জানতে চাইনি সম্ভব না অসম্ভব, সোজা করতে বলছি, সোজা করবি ব্যাস। আর না হয় প্রথমে যেটা বলেছিলি সেটাই করব। থাক, আপনাকে আর কষ্ট করতে হবে না, আমি করছি। এরপর বোগাম কুকুরের কাছে যায় বাঁকা লেজ সোজা করতে। যে না লেজে হাত দিবে অমনি কুকুরটা উঠে বোগামকে দৌড়ানি দেয়। এতক্ষণ আড়ালে থাকা জঙ্কুক তার বন্ধু বান্ধবকে নিয়ে বেরিয়ে আসে। ইউ জঙ্কুক, হোয়াই কুকুরটাকে বোগাম স্যারের ব্যাকে রান করিয়ে দিলি? ও আমার রাগিনীর হাতে স্পর্শ করলো কেন? তুই কি থেকে লাভ করা শুরু করলি নাকি? লাভের মায়েরে ফর কিউ। ওইসব ভণ্ডামিতে জঙ্কুক যায় না। এভাবেই চলতে থাকে তে জঙ্কুকের দিন। জঙ্কুক যতবার ওই পারফিউমটা দিয়ে আসে ততবার তে হিপনোটাইজের মতো কথা বলে। জঙ্কুক যখন এই বিষয়টা বুঝতে পারে তখন সে এটাকে কাজে লাগায়, যার ফলে তে পড়ে যায় জঙ্কুকের ফাঁদে। মানে জঙ্কুক তেকে নিয়ে রুম ডেটে যায়। জঙ্কুকের মনে কুচিন্তা থাকার পরও বিবেকের দিক দিয়ে সে একদম খাঁটি মানুষ। তে যখন হিপনোটাইজের মতো আচরণ করছিল তখনই তাকে বংবাং বুঝিয়ে কয়েকজন বন্ধুকে সাথে নিয়ে বিয়ের কাজ সম্পূর্ণ করে এরপর বাকিটা মানে রুম ডেট করে আর কি। তো যাই হোক, এই ঘটনা 2 মাস পর তে বুঝতে পারে সে কত বড় ভুল করেছে। ওর মা যেটা নিয়ে ভয় পেত সেটাই হয়েছে। আমি জানতাম এটা জানি হইব। তুই তো শুনলি না আমার কথা, ফান খাওয়া ওবেনের বাচ্চা। এখন কেমনে সামলাবি সবকিছু? তের মা তো এসে বলছে, কিন্তু তের বাবা কোনো উত্তর দিচ্ছে না। হঠাৎই বুকে হাত দিয়ে হেলে পড়ে যায় সোফাতে। কইলাতে শুনলি তোর বাবা হার্ট অ্যাটাক করে এলেছি, অ্যাম্বুলেন্সে কল দিয়া কো আইতো। একটু পর অ্যাম্বুলেন্স এসে সুবিনকে নিয়ে যায়। ইয়নজুনও সাথে যায়। তে রুমে এসে জঙ্কুককে কল দিয়ে বাচ্চার কথাটা জানায়। আমি এখন কি করব বলো? যে কোনো একজনকে বেছে নিতে হবে, হয়তো বাচ্চা নয়তো আমাকে। এতটা নিষ্ঠুর হয়ো না কুকি, আমার দুইজনকেই লাগবে। কিন্তু আমার একজনকেও লাগবে না। তুমি তোমার মতো চলো, আমি আমার মতো। খবরদার আমাকে ডিস্টার্ব করার সাহস দেখাবে না, তাহলে কিন্তু পরিণতি আরো খারাপ হবে। কুকি, আমার বাবা হার্ট অ্যাটাক করেছে। এখন তুমি যদি আমার পাশে না থাকো তাহলে আমি আমার বাবাকে হারিয়ে ফেলবো, আর আমার সন্তান তার বাবাকে। প্লিজ কুকি, কিছু একটা করো। পারবো না কিছু করতে, তোমার যা মন চায় তাই হোক। জানোয়ার, তোর মনে এসব ছিল? আমার জীবনটা কেন নষ্ট করলি বল? ওই যে স্কুলের প্রথম দিন আমাকে অপমান করে বলেছিলে আমার গালে কিস করার থেকে অন্য কাউকে বিয়ে করে তার বাচ্চার মা হলেও নাকি ভালো। ছোট মানুষ, একটা ইচ্ছের কথা জানিয়েছ। আমি সিনিয়র হয়ে যদি সেই ইচ্ছেটা পূরণ না করি তাহলে কেমন সিনিয়র হলাম বলো? তোর মতো সিনিয়র নামের জানোয়ারদের জুতা পিটা করা উচিত। সেটা তো এখন মানুষ তোমাদের করবে রাগিনী। গুড বাই। জঙ্কুক তার মুখের উপর ফোনটা কেটে সিমটা খুলে ফেলে দেয়। তোকে আমি এত সহজে ক্ষমা করব না জঙ্কুক, এর ফল তুই খুব ভয়ঙ্কর ভাবে পাবি।
এটা একজন মায়ের অভিশাপ। কেটে গেছে 2 বছর। এর মাঝে তের বেবি হয়েছে। জিমিন সুগা পালিয়ে বিয়ে করে ফেলেছে। পরিবারের মানুষ কেউ তাদের এই সিদ্ধান্তটা মেনে নিতে পারেনি, তাই তাদের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এরই মাঝে জঙ্কুক একবার তেকে বোগামের সাথে হেসে কথা বলতে দেখেছে। সব মিলিয়ে বর্তমানে জঙ্কুক এক প্রকার পাগলের মতো হয়ে আছে। কারোর সাথে কোনো কথা নেই, কেউ কিছু বললে উত্তর দিতে পারে না, শুধু হা করে তাকিয়ে থাকে। তবে সবকিছুর মাঝে একটা নাম মনে রাখতে পেরেছে, সেটা হলো তে। অন্যদিকে তে এখন তার বাবা মায়ের সাথে গ্রামে থাকে, তবে এটা তাদের নিজেদের গ্রাম না, অন্য একটা জেলাতে জায়গা কিনে সেখানেই থাকে। তে বুদ্ধিমানের মতো সেদিন বিয়ের কাবিননামাটা সাথে করে নিয়ে এসেছিল, তাই সুবিন মেয়েকে তাড়িয়ে দেয়নি। তিনি মনে করেন এখানে ওনারও দোষ আছে। ইয়ঞ্জুন বারবার বলার পরও তার কথা শুনেনি। তো যাই হোক, তের বাবা মা বাচ্চাটাকে নিয়ে ভালোই আছে। কেউ বাচ্চার বাবার কথা জিজ্ঞাসা করলে বলে বিদেশে থাকে। এখন চলো দেখে আসি তের পুচকো বাচ্চাটা কি করছে। ইয়ঞ্জুন বাচ্চাটাকে নিয়ে উঠোনে বসে খেলছিল। হঠাৎই বাচ্চাটা ইয়ঞ্জুনের চুল ধরে টানতে থাকে। ওরে মারি আল্লাহ আল্লাহ, কেমন জাউরা ফুলের বংশধর এটা, যার খায় তারই মারে। ওই লেদা বাচ্চা, স্যার আমার চুল কাটলে এ জামুগা দো স্যার। সরি স্লোরে বাচ্চা, আরো জোরে টান দে, জানি চুল একটা মাথা না থাকে। একবার খালি সারা পাই, তোর টাকলা মাথার বাহি চুলটি যদি না আসিসি, আমার নাম ইয়ঞ্জুন না। হ্যাঁ, তে একটা কাজে বাহিরে গিয়েছিল। বাড়িতে এসে মা বাচ্চার কাণ্ড দেখে হেসে ফেলে। আম্মাজান, আজগনা ডাহা যাওনের কথা ছিল, যাইবা না? কাজটা এখানে করতে চেয়েছিলাম, কিন্তু ওনারা রাজি হলো না। আমি তো কালকাই কইছিলাম রাজি হইব না। জগ্গা, কালকে আমরা আবার ডাহা যামু, সব রেডি করে রাখো। আচ্ছা বাবা। জিমিন সুগা তো পালিয়ে এসে বিয়ে করে ফেলেছে ঠিকই, কিন্তু সুগা কোনো কাজ কাম করে না, সারাদিন বাড়িতে বসে থাকে। আর জিমিনকে তার ভাইয়ের অপকর্মের জন্য দিনরাত কথা শোনায়। আজও কোনো ব্যতিক্রম হয়নি। জিমিন টিউশন করিয়ে এসে রান্না বসিয়েছে মাত্র, হঠাৎই সুগা কি যেন মনে করে ডাকলো। ওই নিব্বে জিমিন, এদিকে আয় তো। পারবো না, খিদে পেয়েছে, আগে রান্না করব, তারপর তোর কথা শুনবো। আমার লাগে বেদিগিরি করতে হবে না, আমি তোরে জোর করে নিয়ে আই নাই, তুই আমারে জোর করে নিয়ে পালাই আইছস। তোকে নিয়ে না পালালে সেদিনই আমাকে বিয়ে দিয়ে বিদেশে পাঠিয়ে দিত, হয়তো আমি সুখেই থাকতাম, কিন্তু তোর কি হতো? তোরে কেডাই কইছে আমার কথা ভাবতে? তোর একটা পাকনামির লাগিয়া আজকা পরিবার থেকে এত দূরে পড়ে রইছি, বাঙ্গা একটা ঘরের মধ্যে থাকতাছি। তোরই বা কি দোষ? সব হইলো তোর ভাইয়ের পাপের ফল, বুঝছস? পাপের ফল। পাপ করলে আমার ভাই করেছে, আমি তো করিনি, তাহলে আমি কেন শাস্তি পাচ্ছি? কথা কম ক, খাওয়ার কি আছে দে তো খাই, খিদে লাগছে। তোর সামনেই তো টেবিলে কিছু খাবার রাখা আছে, জলস্টির মতো শরীরটাকে একটু বাকিয়ে নিয়ে নিলেই তো পারিস। ওই নিব্বির করে নিব্বি, তুই আমার শরীর নিয়ে কথা কস কোন সাহসে? তোর বাপের টাকা খাই না তোর গোষ্ঠীর টাকা খাই আমি? আমার কষ্টের টাকা তো ঠিকই খাস বিলাই, পেটের ভিতরে চলে গেলে কিছু মনে থাকে না, তাই না? তোর সমস্যা হলে ক, আরো 2টা বিয়ে করে আনি, ওরাই আমার কাম করে খাওয়াবো। সুগার বিয়ের কথা শুনে জিমিনের রাগ মাথায় উঠে যায়। সে রান্নাঘর থেকে একটা বড় বল নিয়ে এসে সুগার মাথায় বাড়ি মেরে চলে যায়। আর বেচারা সুগার কিছুক্ষণের জন্য জ্ঞান হারিয়ে বিছানায় পড়ে রইল। এদিকে জঙ্কুকের চাচু ভাতিজার অবস্থা দেখে নিজেকে সামলাতে পারছে না, তাই আজকে ভাবলো ওকে বাহিরে নিয়ে গেলে হয়তো আস্তে আস্তে সুস্থ হবে। যেই ভাবনা সেই কাজ। যে হোক জঙ্কুককে নিয়ে রাস্তায় বের হয়। অনেকদিন পর চোখে দিনের আলো পড়তেই জঙ্কুক চোখে ধরে পাগলের মতো এদিক সেদিক দৌড়াতে থাকে। ভাতিজা দাঁড়া, গাড়ির নিচে পড়বি তো। যে হোক কথাটা শেষ করতেও পারলো না, সাথে সাথে একটা গাড়ি জঙ্কুকের কাছে আসতেই কে একজন তাকে টান দিয়ে সরিয়ে ফেলে। কে? এই পাগল আমার নাম জানলো কিভাবে? কে এটা? তে জঙ্কুককে ভালোভাবে বরফ করে দেখতেই চিনে ফেলে। তার মানে তুমিই সেই মেয়ে যার কারণে ভাতিজার এই অবস্থা হয়েছে? আপনি কে? আমি ওর চাচ্চু। গত 2টা বছর ধরে ভাতিজা আমার পাগলের মতো জীবনযাপন করছে আর তোমার কথা বলছে। কি করে হলো এইসব? তোমার সাথে যে অন্যায়টা ও করেছে তার কাছে এটা কিছুই না। শুধু এখানেই শেষ নয়, জিমিনও বাড়ি থেকে পালিয়ে গেছে, ওর সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। কোথায় আছে কি করছে জানি না। বোনের ঘটনার পর থেকে ওর অবস্থা বেশি খারাপ হয়ে গেছে। তার মানে আমার অভিশাপ জঙ্কুকের উপর কবুল হয়ে গেছে। এটা আমি কি করলাম? নিজের জন্য ওর পরিবারের মানুষকেও কষ্ট দিয়ে ফেললাম। মানুষ তো ভুল করে, তাকে সুযোগ দেওয়া দরকার। তাছাড়া আমার সন্তানেরও এখন বাবা পরিবার দরকার। আচ্ছা চাচু, আমিও সব দায়িত্ব নিব। আপনি শুধু আমাদের ব্যাপারটা বাড়িতে বুঝিয়ে বলে আমাকে সেখানে থাকার ব্যবস্থা করে দিন। এভাবে বলিস না মা, আমরা এতটাও মনুষ্যত্বহীন না। আমরা তোকে অনেক খুঁজেছি, পাইনি। কিম্বারের দরজা সবসময়ই খোলা ছিল। খোলা থাকুক, আমার মায়া কোনখানে যাইতো না। তে মামুনি, আমার লগে আইও। দাঁড়াও বাবা। তে সুবিনের কোল থেকে বাচ্চাটাকে যেভাবে কোলে দিয়ে বলল, এটা আপনাদের বংশের প্রদীপ। মাশাআল্লাহ, একদম বাপের মতো হয়েছে। চলো দাদা ভাই, এবার নিজের বাড়িতে ফিরতে হবে যে।
সুবিন বাধা দিয়েও দিল না। মেয়ের যদি সংসার হয় তাহলে ক্ষতির কি? তাই জেহুপের সাথে মেয়েকে দিয়ে গ্রামে চলে যায়। জেহুপ তেকুক আর তাদের সন্তানকে নিয়ে বাড়িতে আসে। সবকিছু জানার পর সবাই নিজেদের ছেলের করা অপরাধের জন্য ক্ষমা চায় তের কাছে। তেও সবাইকে ক্ষমা করে দিয়ে নিজেও ক্ষমা চেয়ে নেয়। এরপর স্বামী সেবা শুরু করে। 6 মাসের মধ্যেই তে সেবা যত্ন করে জংকুককে আগের মতো করে তোলে। এর মাঝে জিমিনসুগও ফিরে এসেছে। সেলিনা ছেলেকে ছাড়া একা বাড়িতে থাকতে পারে না। তার উপর লুকোনো শত্রু তো লেগেই আছে। তাছাড়া জিমিনের দিকেও ছেলেরা কুনজর দেয়। এসব কিছু ভেবে সুগা জিমিনকে নিয়ে নিজের বাড়িতে ফিরে আসে। জঙ্কুক আজকে হসপিটাল থেকে চেক আপ করে বাড়িতে আসার পর নিজের ছেলেকে কোলে নেয় আর সাথে সাথে বাচ্চাটা হিসু করে দেয়। ওরে বাবারে, আর হিসু করিস না, এবার থাম, না হলে যে তোর বাবা আবারও পাগল হয়ে যাবে। রাতের খাবার খেয়ে সবাই নিজেদের মতো রুমে চলে গেছে। জিমিনসুগাও এই বাড়িতে বেড়াতে এসেছে। জঙ্কুকের ছেলে তো ফুপ্পির কোল থেকে নামতেই চায় না। কেউ নিতে গেলে কান্না করে দেয়। তাই জিমিন বাধ্য হয়ে নিজেদের রুমে নিয়ে গেল। তে নিজের কাজ শেষ করে রুমে ঢুকতেই জঙ্কুক থেকে পিছন থেকে জড়িয়ে ধরে। আজও জঙ্কুক সেই মন মাতানো পারফিউমটা নিজের গায়ে মেখেছে, কারণ জঙ্কুক জানতো এটাই একমাত্র অস্ত্র তেকে ঘায়েল করার। কি করছে জঙ্কুক? এখনো তো কিছু করাই হলো না রাগিনী, তবে তুমি অনুমতি দিলে 2 বছরের সব কষ্ট ভুলিয়ে দিতে পারি। আগের কথা না তুললে হয় না? আমার রাগিনী যখন না বলেছে তখন এটা নিয়ে আর কখনো কথা উঠবে না। তোমার শরীর ঠিক হয়েছে? ডাক্তার রিপোর্ট দেখে কি বলেছে? সবই ঠিক আছে। উনি বলল আমি আবারও বাবা হবার জন্য পারফেক্ট বয়সে আছি। যা দুষ্টু বেটা। দুষ্টু যখন বলেছো তাহলে তো একটু দুষ্টুমি করাই লাগে রাগিনী। এরপর জঙ্কুক তেকে কোলে তুলে বিছানার দিকে হাঁটা দেয়। আর এদিকে সুগা তো বাচ্চাকে নিয়ে ঝামেলায় পড়ে গেছে। সুগা বলছে তার নাকি এখন বউয়ের আদর লাগবে, কিন্তু জিমিন বাচ্চার কথা বলে বারবার না করে দিচ্ছে। সুগা বাচ্চাটাকে কোলে করে শ্বশুরের রুমের দরজার সামনে আসতেই শুনতে পায়, জিনু ডার্লিং, তোমাকে আজকে সেই প্রথম দিনের মতোই নতুন আর সুন্দর লাগছে। আবারও প্রেমে পড়ে গেলাম। কি যে বলো না নামু, আমরা দাদা দাদি হয়ে গেছি। বুড়ো বয়সে এসে তোমার রসিকতা কমলো না। মনটা তো বুড়া হয়নি জিনু ডার্লিং। শুধু এক হাতে বাচ্চাটাকে কোলে নিয়ে নামজিনের রুম পেরিয়ে জেহুপের রুমের কাছে আসতেই শুনতে পায়, ইয়ঙ্গি ডার্লিং, চলো না আমরা 2 থেকে 3 হয়ে যাই। ইউ নটি বয়, তুমি ক্রেজি হয়ে গেছো। শুধু তোমার জন্য ইয়ঙ্গি ডার্লিং। ফাটা কপাল আমার, বুড়া বয়সে মামা মামিরা বাসরে চিন্তা ভাবনা করে, আর আমার বউটা আরেকজনের লেদা বাচ্চার লেগে আমারে দূরে সরাই দিছে। এই দুঃখ আমি কার কাছে কমু? এমন সময় বাচ্চাটা আবারও হিসু করে দেয়। ওই লেদা বাচ্চা, কামড়া করলি কি তুই? বাসর তো করতেই দিলি না, ওহন মুইত্যা বাসায় দিতাছস, জাউরা বাপের জাউরা পোলা। দূর থেকে সুগা নাজেহাল অবস্থা দেখে জিমিন হাসতে হাসতে মাটিতে পড়ে যায়। আর তার সাথে আমাদের স্টোরিটাও এখানেই শেষ হয়ে যায়। ততক্ষণে আমি উপস্থাপনাটা করে ফেলি। চুম্মা, হাই, একটা হাতের লাভ, আরেকটা হাতের লাভ, লাভ ফরএভার, আরেকটা চুম্মা। অন্য পড়ে গেল। কি ভেবেছ আমি চলে গেছি? আমি যাইনি। আমার হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। ঝিনু আমাকে ডাকছে, আমাকে যেতে হবে। তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।